রূপকথার গল্প তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, তাই আজকের গল্পটিও রূপকথার 4টি বিষয়ের উপর ভিত্তি করে নির্মিত। প্রত্যেকটি রূপকথার গল্পের মতোই ঠিক এই গল্পের নায়িকাও অভিশপ্ত, আর তার এই অভিশাপ ভাঙতে পারে কেবলমাত্র সত্যিকারের ভালোবাসায় ভরা হৃদয়। আর এখানে এসে এই গল্পটি আসল মোড় নেয়। এই ভালোবাসা ভরা হৃদয় কোনো ছেলে মেয়ের ভালোবাসার সম্পর্কের হৃদয় নয়। এখানে এমন একটি সম্পর্ক তুলে ধরা হয়েছে যেটা কিনা অনেক সুন্দর একটি সম্পর্ক। আর এই গল্পের শেষের দিকে এই গল্পের রহস্যে ঘেরা রাজপরিবারটির রহস্য উদ্ঘাটন করা হয়েছে। গল্পটির আসল মজা পেতে হলে দেখতে হবে ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত। তো আর কথা না বাড়িয়ে চলুন এই আবেগঘন হৃদয়স্পর্শী গল্পটি শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা একটি রাজ্য দেখতে পাই। এরপর আমাদের এই রাজ্যের ছোট্ট একটি গ্রাম দেখানো হয়। আর গ্রামের বাইরে ঘন জঙ্গলের ভেতরে ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর। লোকেরা বলে সেখানে নাকি ভয়ঙ্কর এক ডাইনি থাকে, আর সেই ডাইনি নাকি মানুষের বদলে বিড়ালের বাচ্চার জন্ম দিয়েছিল। এদিকে একদিন সেই ছোট্ট গ্রামের এক বেকারি মালিকের ঘরে এক মেয়ে শিশুর জন্ম হয়। বেকারি মালিক ও তার স্ত্রী মেয়েটির নাম রাখে মার্থা। সময়ের সাথে সাথে মার্থা ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু কোনো এক অজানা কারণে তার বাবা মা যেন প্রায় সময়ই দুঃখী থাকত। আর প্রতিদিন সকালে যখন পাখিরা ডেকে ওঠে ঠিক তখনই তাদের কষ্ট যেন আরও বেড়ে যেত। মার্থা ছিল খুবই দুষ্টু ও চঞ্চল। তার শত অপরাধ তার বাবা মা নিঃশব্দে মেনে নিত। একদিন সে তার বন্ধুদের সাথে মিলে দুষ্টামি করতে করতে তাদের বাড়ির একেবারে উপরের তলায় একটি ঘরে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় অনেকগুলো ছেলেদের পোশাক আর জুতো। সে অবাক হয়ে সবকিছু দেখছিল। আর ঠিক তখনই তার বাবা সেখানে এসে বলে, তোমাদের এখানে আসা উচিত হয়নি। মার্থা তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা এই পোশাকগুলো কার, আর এগুলো এখানে পড়ে আছে কেন? কিন্তু তার বাবা কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকেন। এরপর আরও কিছু বছর কেটে যায়। মার্থা যুবতী হয়ে ওঠে। এক রাতে সেও তার মা পরিবারের অন্যদের সাথে বসে ছেলেদের কাপড় বুনির কাজ করছিল, কিন্তু সেই কাজটি মোটেও পছন্দ করে না। সে সময় তার ফুপু তার মাকে বলে, মেয়েটিকে তুমি কিছু বলছো না কেন? তার মাও সেটি লক্ষ্য করে, কিন্তু মেয়েটিকে কিছুই বলে না। এটা দেখে মার্থা বেশ রেগে যায় এবং মাকে জিজ্ঞেস করে, ছোটবেলা থেকেই দেখছি আমি যতই ভুল করি না কেন তুমি আমাকে কখনো কিছু বলো না। আর প্রতি বছর আমরা এখানে বসে ছেলেদের কাপড় বুনি কেন? উপরের ঘরে রাখা ওই কাপড় আর জুতোগুলো কার জন্য? মেয়ের প্রশ্নে এবারও তার মা নিশ্চুপ, কিন্তু তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করে। পরের দিন রানী ডায়না ও তার দুই পুত্র রন ও জনকে দেখানো হয়। তারা যখন ওই গ্রাম পেরিয়ে যাচ্ছিল, গ্রামের লোকেরা তাদের সম্মান জানাচ্ছিল। তখন সেখানে দাঁড়িয়ে থাকা মার্থা ও তার বান্ধবীরা নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের মধ্যে একজন বলে, রাজকুমার রনের বাবা ছোটবেলায় মারা গিয়েছিলেন, আর সেটাও নাকি রনের জন্যই। তাই সে ঠিকমতো কথা বলতে পারে না। সে তোতলাই কথা বলে, তবে তার বিয়ে এখনো হয়নি। কিন্তু সে তো রাজপুত্র হয়ে আমাদের বিয়ে করবে না। আর এই গ্রাম থেকে যদি 7 জন ছেলে উধাও না হয়ে যেত, তবে আমরাও আজ অবিবাহিত থাকতাম না। কথা শুনতেই মার্থা অবাক হয়ে যায় আর বলে, এসব তো আমি কিছুই জানি না। আমাদের গ্রাম থেকে কারা উধাও হয়েছে? তখন তার বান্ধবীরা বলে, এসব কথা জানতে হলে তোমাকে জঙ্গলের ওই ডাইনির কাছে যেতে হবে। পরদিন মার্থা একাই গ্রামের ওই জঙ্গলের পথ ধরে রওনা দেয় সেই ডাইনির উদ্দেশ্যে। মার্থা জঙ্গলের ভেতরে প্রবেশ করতেই ভেসে আসতে থাকে নানা রকম সব শব্দ। আর যখন সে তার পথ হারিয়ে ফেলে, তখন একটি কালো বিড়াল তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে পথ দেখাতে শুরু করে। আর সে চলে আসে ওই রহস্যময় কুঁড়ে ঘরটির সামনে, যেখানে সে ডাইনি থাকে। মার্থা ওই কুঁড়ে ঘরটির ভেতরে প্রবেশ করে। মার্থা ঘরে প্রবেশ করতেই ডাইনি তাকে বলে, আমি জানতাম তুমি আসবে। এখানে আমরা দেখি ঘরের ভেতরে অনেকগুলো বিড়াল ঘুরে বেড়াচ্ছিল। মার্থা বলে, তাহলে তুমি সেই ডাইনি যে কিনা বিড়াল ছানা জন্ম দিয়েছিল? ডাইনি হেসে বলে, মানুষ তো কত কিছুই বলে, এ যেমন তোমার ভাইদের সম্পর্কে বলে। মার্থা একটু অবাক হয় আর বলে, আমার ভাই? আমার তো কোনো ভাই নেই। আমি তো শুধু হারিয়ে যাওয়া 7টি ছেলের গল্প শুনেছি, এবং সে ব্যাপারে জানতেই আমি আপনার কাছে এসেছি। তখন ডাইনি তাকে বসতে বলে আর বলে, তোমার 7টি ভাই ছিল, আর তোমার জন্মের আগেই তাদের জন্ম হয়েছিল। তবে তাদের সাথে কি হয়েছিল তার সবকিছু লুকিয়ে আছে তোমার মায়ের স্মৃতিতে। ডাইনি মার্থাকে একটি চিরুনি দিয়ে বলে, এটি একটি জাদুর চিরুনি। এই জাদুর চিরুনি যখন তুমি তোমার মায়ের চুলে স্পর্শ করবে, তখন তোমার চোখে সব সত্য ছবির মতো ভেসে উঠতে শুরু করবে। মার্থা সেই চিরুনি তুলে নেয়। তখন ডাইনি তাকে বলে, অনেক আগে তোমার মাও এক সাহায্যের আশায় আমার কাছে এসেছিল। আমি তাকে একটি জাদুর মন্ত্র শিখিয়ে দিয়ে বলেছিলাম,
এই জাদুর মন্ত্র শুধুমাত্র একবারই কাজ করবে, তবে যেদিন তুমি শুদ্ধ উচ্চারণে এটিকে জাগ্রত করতে পারবে সেদিন এর সাহায্যে তুমি তোমার একটি ইচ্ছা পূরণ করতে পারবে। আর তখনই ঘটে সবচেয়ে বড় ভুল। আর সেই বড় ভুলটি কি ছিল সেটা আমরা সামনেই জানতে পারব। এরপর মার্থা সেই জাদুর চিরুনিটি নিয়ে বাড়িতে ফিরে আসে। রাতে যখন তার মা ঘুমিয়ে পড়ে তখন মার্থা তার মায়ের চুলে সেই জাদুর চিরুনি বুলিয়ে দিয়ে চোখ বন্ধ করে। আর তার মায়ের স্মৃতিগুলো তার সামনে ভেসে উঠতে শুরু করে। আর তার 7 ভাই ছিল, তারা ছিল খুব দুষ্টু ও চঞ্চল। তারা কেউই তাদের মায়ের অনুশাসন মানত না। সারাক্ষণ শুধু তারা দুষ্টামি করত আর খাবার পেলে কাড়াকাড়ি করত। সে সময় আমরা দেখি তাদের মা ডাইনির বলা মন্ত্রটি উচ্চারণ করার চেষ্টা করছিল, এদিকে তার ভাইয়েরা খাবার নিয়ে কাড়াকাড়ি করছিল। তাদের এমন আচরণে তার মা বলে ফেলে, আমার তো মনে হয় তোরা মানুষ না, এক একটা কাক। তার মা এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে তারা 7 ভাই কাক হয়ে আকাশে উড়ে যায়। এমনটা হওয়ার কারণ হলো ডাইনির বলা মন্ত্রটি তাদের মা সঠিকভাবে উচ্চারণ করে ফেলেছিল, যার কারণে তারা 7 ভাই কাকে পরিণত হয়ে গিয়েছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই এমন একটি অ্যাপ সম্পর্কে, যার অফিসিয়াল পার্টনার সিরিয়া এবং পিএসজি, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস সহ সকল লাইভ ম্যাচের রিয়েল টাইম আপডেট দেখতে পাবেন এবং ম্যাচ অ্যানালাইসিস করে পেতে পারেন আকর্ষণীয় সব গ্যাজেট ও পুরস্কার। আর স্ক্রিনে দেওয়া আমার প্রোমোকোড ব্যবহার করলে প্রথম ডিপোজিটে পাবেন 200% পর্যন্ত বোনাস। তাই বিস্তারিত নির্দেশনা পেতে পিন কমেন্টটি দেখে আসতে পারেন। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন ছিল। এসব অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে, তাই এ সমস্ত অ্যাপ থেকে দূরে থাকুন। এই নির্মম সত্য জানার পর মার্থা আবারও সেই ডাইনির কাছে যায়। মার্থা ডাইনিকে প্রশ্ন করে, আমার ভাইদের আবার মানুষ বানানোর কোনো উপায় কি নেই? ডাইনি বলে, আছে, তবে সেটা খুবই কঠিন। তোমাকে একটি বিশেষ গাছের আঁশ দিয়ে জামা বুনতে হবে। তোমার প্রত্যেক ভাইয়ের জন্য একটি করে মোট 7টি জামা বুনতে হবে। আর এই গাছ সংগ্রহ করা থেকে শুরু করে জামা তৈরির শেষ পর্যন্ত তুমি এক মুহূর্তের জন্য একটি কথাও বলতে পারবে না। তোমাকে একেবারেই বোবা হয়ে থাকতে হবে। তারপর ওই জামাগুলো যখন তুমি তোমার ভাইদের গায়ে পরিয়ে বলবে তোমরা আবারও মানুষ হয়ে যাও, তখনই তারা আবার মানুষ রূপে ফিরে আসবে। মার্থা জিজ্ঞেস করে, আমি সেই গাছ কোথায় পাব? ডাইনি বলে, জঙ্গলের ওপারে একটি নদী আছে। পাহাড়ি গিরিখাত পেরিয়ে নদীটি যেখানে শেষ হয়েছে সেখানে ছড়িয়ে আছে ওই বিশেষ গাছ। তবে মনে রেখো, সেই গাছে লুকিয়ে আছে সূচের মতো ধারালো অনেক কাঁটা, তাই তোমাকে খুব সাবধানে সেগুলো তুলতে হবে। আর এই পুরো কাজটি তোমাকে একাই করতে হবে। তবে সেখানে পৌঁছানোর আগ মুহূর্তে তুমি একটি রহস্যজনক পাহাড়ি গুহা পাবে। এরপর মার্থা ডাইনির কথা অনুসরণ করে চলতে থাকে। চলতে চলতে মার্থা ডাইনির বলা সে রহস্যময় পাহাড়ি গুহাটি খুঁজে পায়। মার্থা গুহার ভেতরে প্রবেশ করতেই সে একটি পাখির বাসা দেখতে পায়। কিন্তু পাখির বাসাটি এতটাই বড় ছিল যে সে আগে কখনো এত বড় পাখির বাসা দেখেনি। মার্থা হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখে ওই পাখির বাসার ভেতরে 7টি ছেলে ঘুমিয়ে আছে, যাদেরকে সে তার মায়ের স্মৃতিতে দেখেছিল। সে নিজের আবেগ ধরে রাখতে না পেরে সে তার এক ভাইয়ের মাথায় হাত বোলাতে শুরু করে। কিন্তু তার সে ভাইটির ঘুম ভাঙতেই সে আবারও কাকে রূপান্তরিত হতে শুরু করে। মার্থা বুঝতে পারে ওই জাদুকরী মন্ত্রের প্রভাবে শুধুমাত্র ঘুমের সময়ই তার ভাইয়েরা মানুষরূপে ফিরে আসে। আর এদের সাথে দেখা করতেই সে ডাইনি মার্থাকে এই গুহার সন্ধান দিয়েছিল। মার্থার ভাইয়েরা কাকরূপে থাকলেও তারা জানে মার্থা তার বোন। তারা মার্থাকে এ কারণেই চিনেও জানে, কারণ তারা প্রতিদিন সকালে তাদের ওই বাসার উপর দিয়ে শব্দ করে উড়ে যায়। পরের দিন মার্থা ওই গাছগুলো তুলে আনার চেষ্টা করে, আর তার ভাইয়েরা তার বোনের জন্য নতুন বাসা তৈরিতে ব্যস্ত। কিন্তু ওই গাছগুলোর কাঁটা তার হাতে বারবার বিঁধতে থাকে। একসময়ে গাছের ঝোপে জড়িয়ে সে নিচে পড়ে যায়। প্রচণ্ড ব্যথা আর ব্যর্থতায় সে হতাশ হয়ে কাঁদতে শুরু করে। ঠিক তখনই কাকরূপী তার ভাইয়েরা বোনের এমন কষ্ট দেখে নিচে নেমে আসে। আর ভাইদের এমন ভালোবাসা দেখে মার্থা আবারও উঠে দাঁড়ায়। হাতের ব্যথা আর কাটার আঘাত সহ্য করেই সে আবারও গাছগুলো তুলতে শুরু করে। তার গায়ে আঘাতের চিহ্ন ফুটে উঠতে শুরু করে, তবুও সে থামে না। সারাদিন কাজ শেষ করে ক্লান্ত দেহে সে ওই গুহায় ফিরে আসে, আর তার ভাইদের তৈরি করা ওই বাসায় ঘুমিয়ে পড়ে। এভাবেই সময় এগিয়ে যেতে থাকে। মার্থা সারাদিন ওই গাছ সংগ্রহ করে, আর ক্ষুধা পেলে জঙ্গলের ফল ও মাশরুম খেয়ে জীবন ধারণ করতে থাকে। এভাবেই সে ওই বিশাল আকার জমির সব গাছ তুলে ফেলে। অন্যদিকে তারা একসাথে থাকতে থাকতে তাদের ভাই বোনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করে।
মার্থা গাছ থেকে আঁশ বের করে সেগুলো নদীর জলে ভিজিয়ে রাখে, আর তার ভাইরা উপর থেকে বনের দিকে নজর রাখতে থাকে। একদিন মার্থা ওই নদীর পাশে একটি ভুট্টা খেতে বসে ভুট্টা খাচ্ছিল, আর ঠিক তখনই রাজপুত্র রন ও তার ভাই জন রাজপরিবারের ভুট্টা ক্ষেত পরিদর্শনে এসেছিল। জন বলে এই ক্ষেতে বর্ণশূকর ঢুকে পড়েছে, এরা ফসল নষ্ট করবে। জন তার বন্দুক দিয়ে ফাঁকা গুলি ছোড়ে, আর গুলির শব্দ শুনতেই একটি বর্ণশূকর বেরিয়ে আসে মার্থার সামনে। মার্থাও ভয় পেয়ে যায়, কিন্তু সে তো কথা বলতে পারবে না। এদিকে রাজপুত্ররা আবারও গুলি ছোড়ার প্রস্তুতি নিতে থাকে, আর বর্ণশূকরের তাড়া খেয়ে মার্থা প্রাণ ভয়ে পালাতে শুরু করে। কিন্তু পালানোর সময় হঠাৎ সে পড়ে যায়, আর তখনই জনের ছোড়া গুলিতে শূকরটি মারা যায়। এদিকে রাজসেনারা শূকর খুঁজতে ভুট্টা খেতেই প্রবেশ করে। মার্থা আবারও পালাতে শুরু করে। জন ভাবে হয়তো আরেকটি শূকর পালিয়ে যাচ্ছে, তাই সে আবারও তার বন্দুক তাক করে। আর এই দৃশ্য দেখে তার কাকরূপী ভাইরা জন ও রনের দিকে ছুটে আসে এবং তাকে আক্রমণ করে। এসবের মাঝে জনের গুলিতে একটি কাক আহত হয়ে মাটিতে পড়ে যায়, আর ঠিক তখনই মার্থা একটি পাথর ছুঁড়ে জনকে আঘাত করে এবং দৌড়ে এসে আহত কাকটিকে তুলে নেয়। জন রেগে গিয়ে মার্থাকে আক্রমণ করে। তখন রন তার ভাইকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জন তার কোনো কথাই শোনে না। অবশেষে মার্থা জনের হাতে কামড়ে দিয়ে পালিয়ে যায়। জন আবারও তার পিছু নেয়, কিন্তু রন তার ভাইকে শাসাতে থাকে এবং মার্থাকে পালানোর সুযোগ করে দেয়। মার্থা তার আহত ভাইকে নিয়ে পালাতে শুরু করে, আর বাকিরা তাকে অনুসরণ করতে থাকে। সে তার আহত ভাইকে নিয়ে ডাইনির কুটিরে উপস্থিত হয়। সে ডাইনিকে ইশারায় সব বুঝিয়ে বলার চেষ্টা করে। ডাইনি তার কথা বুঝতে পেরে তার ভাইয়ের ক্ষত পরিষ্কার করে চিকিৎসা করতে শুরু করে। ক্লান্ত মার্থা সেখানেই ঘুমিয়ে পড়ে, আর ডাইনি তার চুলে ওই জাদুকরি চিরুনি বুলিয়ে দেখে নেয় তার সাথে কি ঘটেছিল। এদিকে মাঝরাতে মার্থা ঘুম থেকে জেগে ওঠে। সে দেখে ডাইনি তার নিজের খাটে ঘুমাচ্ছে। তখন মার্থার মনে প্রশ্ন জাগে, সবাইকে সাহায্যকারী এই রহস্যময়ী ডাইনি আসলে কে? মার্থা ওই জাদুর চিরুনিটি হাতে নিয়ে ডাইনির চুলে স্পর্শ করে, আর তখনই ডাইনির অতীত ভেসে ওঠে। সে দেখে এই ডাইনি আসলে এই রাজ্যের রানী ইসাবেল, আর রাজা তাকে খুব ভালোবাসতেন। একদিন যুদ্ধ করতে গিয়ে রাজা মারা যান। তখন রানী ইসাবেল ছিলেন গর্ভবতী। এদিকে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে রাজার বোনের স্বামী অ্যান্ড্রু রানীকে এই দুঃসংবাদ দেয়। সব শুনে রানী ভেঙে পড়েন এবং কাঁদতে কাঁদতে বলেন, রাজা তো তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা গেলেন। তখন রানীর শোক কাটিয়ে উঠতে এবং তাকে সাহায্য করতে ডায়না তার স্বামী অ্যান্ড্রুকে নিয়ে রাজপ্রাসাদে থাকতে শুরু করে এবং সবার অগোচরে সে এক চক্রান্ত করতে শুরু করে। সে সকলকে জানায় সে ও রানী দুজনেই গর্ভবতী। যেদিন ইসাবেলের প্রসব ব্যথা শুরু হয়, ডায়না রানী দাসীকে বাইরে বের করে দেয়, আর এক পেয়ালা পানিও রানীকে দিয়ে বলে, এটা খাও, ব্যথা কমবে। রানী পানি পান করা মাত্র ঘুমিয়ে পড়ে। কিন্তু যখন রানীর ঘুম ভাঙে, তখন রানী দেখে সমস্ত রাজ্যের পাদ্রী ও মহিলা নানরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর তার বিছানায় বসে আছে একটি বিড়ালছানা। তখন ডায়নার চক্রান্তে রানীকে বিড়ালের বাচ্চা প্রসবকারী ডাইনি হিসেবেই ঘোষণা করা হয় এবং পুরো রাজ্যবাসীর সামনে তাকে আগুনে পুড়িয়ে মারার আয়োজন করা হয়। মার্থা তখনও ডাইনির পুরো স্মৃতি দেখতে পারেনি। এর মধ্যেই ডাইনির ঘুম ভেঙে যায়। মার্থা তার চুল থেকে চিরুনি সরিয়ে নেয়। সে মার্থাকে বলে, এখন বুঝেছ, লোকমুখে প্রচলিত সব কথা সত্যি হয় না। মার্থা ইশারায় তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি সেই আগুন থেকে বেঁচে গেলে কিভাবে? ডাইনি জবাবে বলে, সেখানে এক ভালো ডাইনি এসেছিল, আর সে আমাকে বাঁচিয়েছে। তারপর থেকে আমি এখানে একা থাকি। সে আমাকে অনেক কিছু শিখিয়েছে, আর এই জাদুর চিরুনিটাও তারই দেওয়া। এদিকে তাদের কথার মাঝে আহত কাকটি উঠে দাঁড়ায়। মার্থা তার ভাইকে নিয়ে বাইরে আসে। যাওয়ার আগে ডাইনি মার্থাকে বলে, রাতে আমিও তোমার স্মৃতি দেখেছি। যে রাজপুত্র রন তোমাকে পালানোর সুযোগ করে দিয়েছিল, সে একজন দয়ালু ও ভালো মানুষ, কিন্তু তার ভাই জন খুবই নিষ্ঠুর ও স্বার্থপর। তারপর মার্থা আবারও ফিরে যায় সেই পাহাড়ি গুহায়। এদিকে নদীর পানিতে ভেজানো গাছগুলো আশ ছাড়ানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, তাই মার্থা সেগুলোকে রোদে শুকাতে দেয়। এর মাঝেই তার কাকরূপী ভাইরা উত্তেজিত হয়ে ওঠে। মার্থা ভয় পেয়ে ঝোপের দিকে একটি পাথর ছুঁড়ে মারে, আর ওই ঝোপের আড়াল থেকে রাজপুত্র রন বেরিয়ে আসে। রন তাকে বলে, তুমি আমাকে ভুল বুঝছ, আমি শুধু তোমার আর ওই আহত কাকটির খোঁজ নিতে এসেছি। তার এই কথা শুনে মার্থা শান্ত হয়ে যায় এবং রনকে তুতলাতে দেখে ইশারায় তাকে গভীর এক শ্বাস নিতে বলে। এরপর দেখা যায় রনের কথাগুলো আগের চেয়ে স্বাভাবিক হয়ে আসে। এরপর সে মার্থাকে এখানে থাকার কারণ জিজ্ঞেস করে। মার্থা তাকে ইশারায় বোঝায় যে সে ওই গাছের আশ থেকে সুতা তৈরি করে জামা বোনার জন্য এখানে এসেছে। তারপর সে তাকে জিজ্ঞেস করে,
তুমি মুখে কিছু বলছো না কেন? মার্থা তাকে ইশারায় চুপ থাকতে বলে এবং রনের হাতের কাটা জায়গায় সযত্নে ব্যান্ডেজ করে দেয়। মার্থার সরলতায় রন মুগ্ধ হয়ে ফিরে যায়। এদিকে আহত কাকটিও সুস্থ হয়ে ওঠে, আর নদীর ধারে শুকাতে দেওয়া গাছগুলো শুকিয়ে গিয়েছে। সে গাছগুলো থেকে আশ ছাড়ানোর কাজ শুরু করে। রন আবারও সেই নদীর ধারে ফিরে আসে। সে হাতে ফুল আর কিছু খাবার নিয়ে আসে। সে মার্থাকে তার কাজে সাহায্য করতে চাইছিল, আর এভাবে কাজ করতে করতে তারা ধীরে ধীরে কাছাকাছি চলে আসে। তারা একসাথে অনেক সময় কাটানোর পর রন তার প্রাসাদে ফিরে যায়, আর মার্থা যায় তার গুহায়। পরদিন ঝড় বৃষ্টির শব্দে মার্থার ঘুম ভাঙে। সে দৌড়ে গিয়ে ওই আশের গোছা তার গুহায় নিয়ে আসে, আর ক্লান্ত শরীরে সে ঘুমিয়ে পড়ে। অতিরিক্ত পরিশ্রম আর ভিজে যাওয়ার কারণে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বনের এমন অবস্থা দেখে কাকেরা দুশ্চিন্তায় পড়ে যায়। তারা দল বেঁধে রাজপ্রাসাদের দিকে উড়ে যায় এবং রনের ঘরে ঢুকে তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করতে থাকে। রন তাদের আচরণ দেখে কিছু একটি অনুমান করতে পারে। তখন রন ঘোড়ায় চড়ে রওনা হয় কাকেদের পেছন পেছন। এক পর্যায়ে রন পাহাড়ে উঠে এবং সেই গুহায় পৌঁছে যায়। আর গুহার ভেতর প্রবেশ করতেই সে মার্থাকে অচেতন অবস্থায় দেখতে পায়। সে তাকে কোলে তুলে নেয় এবং ঘোড়ায় বসিয়ে প্রাসাদে ফিরে আসে। রাজপ্রাসাদের চিকিৎসক দ্রুতই তার চিকিৎসা শুরু করে এবং বলে চিন্তার কিছু নেই, ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। এদিকে খবর পেয়ে রানী ডায়না ও জন এসে উপস্থিত হয় এবং রনকে বলে, রাজপ্রাসাদকে তো তুমি চিকিৎসালয় বানিয়ে ফেলেছ। আগে অসুস্থ প্রাণীদের নিয়ে আসতে, আর এখন অসুস্থ মেয়ে মানুষ, তাকে এখনই বের করে দাও। একথা শুনতেই জানালায় বসে থাকা কাকেরা কাজ ভেঙে ঘরে ঢুকে পড়ে। তখন রন সবার উদ্দেশ্যে বলে, আমি যেহেতু এই রাজ্যের ভবিষ্যতের রাজা, তাই সবাই জেনে রাখো, সে হবে আমার ভবিষ্যতের রানী। তোতলা রনকে এমন স্পষ্টভাবে কথা বলতে দেখে রানীসহ উপস্থিত সবাই অবাক হয়ে যায় এবং কক্ষ থেকে বেরিয়ে আসে। এদিকে মার্থার জ্ঞান ফিরে আসে। সে আবার ওই গুহায় ফিরে যেতে চায়, কিন্তু রন তাকে বাধা দেয়। মার্থা তাকে ইশারায় বোঝানোর চেষ্টা করে জামা বোনার জন্য তার ফিরে যাওয়া জরুরি। রন তাকে বলে, তুমি সুস্থ হলে এখানে বসেই জামা বুননের কাজ করতে পারবে। অন্যদিকে রানী ডায়না গিয়ে জনকে বলে, আমাদের পরিকল্পনা সব ভেস্তে যাচ্ছে। রনের তোতলানো বন্ধ হয়ে গিয়েছে, তাই সে এখন রাজা হবে। জন বলে, আমি এখন কি করব? ও যখন ভয় পায় তখনই তোতলায়, তাই ওকে ভয় দেখাতে হবে। যদি সে আবারও তোতলাতে শুরু করে তাহলে আমরা একটি সুযোগ পাব। পরদিন সকালে রন তার 2 সেবককে নিয়ে ওই গুহায় যায় এবং কাপড় বুননের আঁশগুলো নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসে। মার্থা যখন দেখে রন তাকে কাপড় বোনার জন্য প্রাসাদেরই একটি কক্ষের ব্যবস্থা করে দিয়েছে, সে খুবই খুশি হয় এবং রনকে চুমু দিয়ে তাকে ধন্যবাদ জানায়। সন্ধ্যায় ভোজের টেবিলে মার্থা যখন উপস্থিত হয় তখন রানী তাকে কটাক্ষ করতে শুরু করে। রানী বলে, তুমি এক বর্ণমেয়েকে প্রাসাদে ধরে নিয়ে এসেছ। রন জবাব দেয়, বর্ণ কিনা জানি না, তবে সে হবে আমার ভবিষ্যৎ স্ত্রী। রনের দৃঢ়তায় ডায়না বুঝে যায় তাদের পুরনো পরিকল্পনা আর কাজ করবে না, তাকে নতুন কিছু ভাবতে হবে। সে জনকে নিয়ে নিজের ঘরে ফিরে যায়। সবাই চলে গেলে রন তখন মার্থাকে বলে, তুমি আমার পাশে থাকলে আমি কখনোই তোতলাই না, আর আমি চাই তুমি চিরকাল আমার পাশেই থাকো। পরের দিন সকালে রন তার মা ডায়নাকে জানায়, আমি কালী মার্থাকে বিয়ে করতে চাই। ডায়না তার মুখে এক মিথ্যে হাসি দিয়ে সে সম্মতি জানায়। পরের দিন মহা ধুমধামে রন ও মার্থার বিয়ে হয়ে যায়। তবে কেউই জানে না মার্থার এই নীরবতার রহস্য কি। রাতে বিয়ের ভোজে সবাই যখন আনন্দ করছিল, মার্থা তখনও তার বুননের কাজে ব্যস্ত। এদিকে রানী ডায়না এক নতুন চক্রান্ত করে। সে মার্থাকে একান্ত আপনজনের মতো করে তার কাছে এসে দাঁড়ায়। এভাবে আরও কয়েক মাস কেটে যায়, আর মার্থা গর্ভবতী হয়ে পড়ে। তবুও সে তার কাপড় বোনার কাজ চালিয়ে যায়। সমস্ত কাপড় বোনার কাজ প্রায় শেষ। এবার সে জামা তৈরির কাজ শুরু করে। রানী যেন তার প্রতি আরও যত্নবান হয়ে ওঠে। সে তার খাবার দাবার থেকে শুরু করে প্রতিটি বিষয়ে খেয়াল রাখতে শুরু করে। এরপর মার্থা যখন তার গর্ভাবস্থার শেষ দিকে চলে আসে তখন রানী এক মিথ্যার আশ্রয় নেয়। সে রনকে ডেকে বলে, আমাদের রাজ্যের বাইরে কিছু ছোট রাজ্য বিদ্রোহ করতে শুরু করেছে। এই সমস্যা এখনই সমাধান করা না গেলে তা বড় হয়ে উঠবে। এদিকে মার্থার গর্ভাবস্থার একেবারে অন্তিম মুহূর্তে রন মার্থাকে নিয়ে নৌকা ভ্রমণে ব্যস্ত। রানী ডায়না শুরু করে তার পুরনো চক্রান্ত। সে এসে রনকে জানায়, খবর এসেছে, বিদ্রোহীরা তোমার ভাই জনকে আটকে রেখেছে, তোমাকে এখনই যেতে হবে। রনের আপত্তি সত্ত্বেও ডায়নার ক্রমাগত জিদের কারণে সে বাধ্য হয় মার্থাকেই অন্তিম মুহূর্তে ছেড়ে যেতে। সে কয়েকজন সৈন্য নিয়ে তার ভাইয়ের খোঁজে বেরিয়ে যায়। প্রাসাদের ছাদে দাঁড়িয়ে মার্থা রনকে বিদায় জানায়। রাতে সে যখন
তার ভাইদের জন্য শেষ জামাটি সেলাই করছিল, তখন রানী ডায়না তার রুমে প্রবেশ করে। সে তার জন্য একটি পাত্রে পানীয় নিয়ে আসে এবং বলে, আজ থেকে রন ফিরে আসা পর্যন্ত আমি তোমার সাথেই থাকব। এবারও ডায়না সে আগের কৌশলে মার্থার প্রিয় দাসীকে বাইরে বের করে দেয়, কিন্তু পানীয় মুখে দিতেই মার্থার মনে সন্দেহ হতে শুরু করে। তাই রানী ঘুমিয়ে পড়ার পর মার্থার সেই জাদুর চিরুনি রানীর চুলে স্পর্শ করে, আর চোখ বুজলেই সে দেখতে পায় রানী ডায়নার এক ভয়ঙ্কর স্মৃতি। মার্থা দেখতে পায় রানী ডায়নার ভাই, মানে এই রাজ্যের রাজা, যখন যুদ্ধে গিয়ে মারা যান, তখন সে মিথ্যে গর্ভবতী সেজে অভিনয় করতে শুরু করেন। গর্ভাবস্থার একেবারে অন্তিম মুহূর্তে সে রানী ইসাবেলকে পানীয় খাইয়ে অচেতন করে দেয় এবং তার সদ্য জন্ম হওয়া সন্তানকে চুরি করে নিয়ে যায়। আর রানী ইসাবেলের বিছানায় একটি বিড়ালের বাচ্চা রেখে দিয়ে ঘোষণা করে এই মহিলা একজন ডাইনি। ডায়নার এই নিষ্ঠুর সত্য জেনে মার্থা তার সেলাই করা জামাগুলো নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু রানীর দেয়া পানি পান করার কারণে তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। ডায়না তখনই জেগে ওঠে এবং খুশি হয়, কারণ মার্থা তার ফাঁদে আটকে গিয়েছে। ওই পানীয় পান করার কারণে রানী ইসাবেলের মতো মার্থাও এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, আর রানী তার নবজাতক শিশুটিকে নিয়ে দুর্গের ছাদ থেকে নিচে ফেলে দেয়, আর 7টি কাক এসে বাচ্চাটিকে বাঁচিয়ে ফেলে। কিছু সময় পর মার্থা যখন ঘুম থেকে জেগে ওঠে, তখন সে দেখে তার বিছানায় একটি কাক বসে আছে এবং চারপাশের সমস্ত রাজ্যের পাদ্রী ও মহিলা নানরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। এদিকে মার্থা তার শেষ জামাটি সেলাইয়ের কাজে ব্যস্ত, আর ডায়না ব্যস্ত তার পুরনো চক্রান্তে। এই সুযোগে ডায়না মার্থাকে ধরে জেলে পাঠিয়ে দেয়। মার্থা রাত জেগে তার শেষ জামাটির সেলাইয়ের কাজ করতে থাকে, আর অন্যদিকে ডাইনিকে পুড়িয়ে মারার মঞ্চ তৈরির কাজ চলছে। ডায়না চায় রন ফেরার আগেই মার্থাকে শেষ করতে, কিন্তু কাকেরা সব বুঝে ফেলে এবং রনকে খুঁজতে বেরিয়ে যায়। পরের দিন খাঁচায় বন্দি মার্থাকে জনসম্মুখে আনা হয়। সৈন্যরা তাকে খড়ির মঞ্চে তুলে একটি খুঁটির সাথে বেঁধে আগুন ধরিয়ে দেয়, আর তার হাতে থাকা জামাগুলো মঞ্চের উপরে ছুঁড়ে মারে। আর ততক্ষণে 7টি কাক রনকে খবর দিয়ে ফিরে আসে এবং মঞ্চে ছুঁড়ে ফেলা ওই জামাগুলোর উপর বসে পড়ে। আর সবাইকে হতবাক করে দিয়ে মার্থা বলে ওঠে, তোমরা আবারও মানুষ হয়ে যাও। আর সঙ্গে সঙ্গে 7টি কাক 7 জন ছেলেতে রূপান্তরিত হয়, আর তারা 7 জন তাদের বোনকে বাঁচাতে মার্থাকে কোলে তুলে আগুনের মঞ্চ থেকে বেরিয়ে আসে। রানী চিৎকার করে বলে, এদের সবাইকে মেরে ফেলো, কিন্তু ঠিক তখনই রন সেখানে চলে আসে। ডায়না তখনও তার চক্রান্ত করেই চলেছে। ডায়না রনকে বলে, তুমি আমার ছেলে, আর মার্থা একজন ডাইনি, তুমি তার কথা শোনো না, তাকে মেরে ফেলো। এমন সময় রানী ইসাবেল রন ও মার্থার সন্তানকে নিয়ে সেখানে হাজির হয়, আর রনের হাতে তার সন্তানকে তুলে দিয়ে বলে, মার্থা এই সন্তানটিকে জন্ম দিয়েছে। এরপর ইসাবেল ডায়নাকে ধরে ফেলে, আর রনকে জাদুর চিরুনিটি ডায়নার চুলে স্পর্শ করতে বলে। যখন রন ডায়নার চুলে চিরুনি স্পর্শ করে, তখন সে সেই সব স্মৃতি দেখে, যখন ডায়না এলিসার বিছানায় বিড়ালছানা রেখে তার বাচ্চাকে নিয়ে চলে যায়, আর সবাইকে বলে এটা তার বাচ্চা। আর এলিসাকে ডাইনি ঘোষণা করে তাকে আগুনে পুড়িয়ে মারার শাস্তি দেওয়া হয়েছিল। আর কাকতালীয়ভাবে তখন বৃষ্টি পড়া শুরু হয়। তখন সেখানে থাকা পাদ্রী বলে, এই বৃষ্টির মাধ্যমে ঈশ্বর আমাদের সংকেত দিচ্ছে, এই শাস্তির কার্যক্রম এখনই বন্ধ করতে হবে। ঠিক সেই সময় একজন ভালো ডাইনি এসে এলিসাকে বাঁচিয়ে তার কুঁড়ে ঘরে নিয়ে যায়। এরপর ডায়না এলিসার ছেলেকে নিজের ছেলে বলে সবার সামনে তুলে ধরে, আর তার নাম রাখে রন। আর রাজ্যের সেনাপতি বলে, রন হলো এ রাজ্যের সিংহাসনের উত্তরাধিকার। এরপর রন যখন একটু বড় হয়, তখন ডায়নার গর্ভে তার নিজের সন্তান আসে। এজন্য ডায়না রনকে তার রাস্তা থেকে সরানোর জন্য প্রাসাদের ছাদ থেকে তার উপরে একটি বড় পাথর ফেলে দেয়। আর রনকে বাঁচাতে গিয়ে ডায়নার স্বামী সে পাথরের নিচে চাপা পড়ে মারা যায়। ডায়নার এসব কুকর্ম জানতে পেরে জন তার সৈন্যদের বলে, ডায়নাকে ধরে কারাগারে বন্দি করো। এর পরের সিনে আমরা দেখি অভিশাপ থেকে মুক্ত পাওয়া মার্থার ভাইয়েরা তাদের গ্রামে ফিরে এসেছে। এরপর তার মা সবাইকে জড়িয়ে ধরে খুশিতে কান্না করে ফেলে। আর এভাবে এই ফ্যান্টাসি মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আজকের এই চমৎকার গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।